সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাজেট কতটা ব্যবসা ও শিল্প বান্ধব। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বিজিএমই এর সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আছেন বিটিএম এর সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী আজমল হোসেন বাবলু। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি সিদ্দিকুর রহমান, সিদ্দিক ভাই আপনার কাছে যেতে চাই। বাজেট দিয়েছেন যে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। এই বাজেটে নানা বিষয় আছে। আমরা একদম একটি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছেন যে তিনি বাজেটকে বেনজির। আসলে এই বাজেট কি বেনজির স্থাপন করেছে? বাংলাদেশে প্রথম বাজেট দেওয়া হয় 1972 সালে। তার পরবর্তীতে আপনার যখন থেকে মনে করেন এই যে সিপিডি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা এই ধরনের গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যে গড়ে উঠছে, আজ পর্যন্ত কোনো সরকারের সময় কোনো দিন কি দেখছেন যে তারা বলছে বাজেটটা সঠিক হয়েছে? একটা নজির যদি আপনি দেখাইতে পারেন আমারে, যে এই ধরনের গবেষণা প্রতিষ্ঠানগুলো কখনোই বাজেটকে স্বাগত জানাইছে বা বাজেট সময় উপযোগী বা বাজেট শিল্প বান্ধব বা ব্যবসা বান্ধব বা বাজেটটা ঠিক হয়েছে, এই কথা আজ পর্যন্ত আমি তো শুনি নাই কখনো। এটা হলো তাদের একটা চরিত্র। একটা কিছু নেগেটিভ বলতে হবে। কিছু মানুষের নেগেটিভ অ্যাটিটিউড থাকে। যদি নেগেটিভ অ্যাটিটিউড না থাকে তাইলে তারা আবার এই যদি নেগেটিভ কথা না বলে তাহলে তো আপনি আপনার আলোচনা করতেন না। আজকে আপনার আলোচনায় আসার জন্য কিছু মানুষ আজকাল এই যে আপনার ভাইরাল হয়, জি হ্যাঁ, শুধু শুধু একটা কথা বললে সেটা দিয়ে নিজে নিজে, এই যে আমাদের কিছু ফিল্মের লোকজনও দেখি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘড়ি, আংটি, চেইন এইসব দিয়া ভাইরাল হওয়ার চেষ্টা করে। তো এগুলো আমি মনে করি যে এগুলো ওই রকম। তারা যদি সঠিক দেশপ্রেম থাকতো তাইলে সঠিকভাবে, হ্যাঁ ঠিক আছে, আমি বলবো না যে বাজেট একেবারে সঠিক সরকার দিতে পারছে, কারণ বাজেট সরকার ঘোষণা করেছে, তারপরে থেকে 30 তারিখ পর্যন্ত এটা সংসদে আলোচনা হবে। আলোচনার পরে এখানে কাটছাট হবে, কোনোটা পরিবর্তন হবে, কোনো জায়গায় যদি দেখা যায় যে এটা দেশের উপকারে আসতেছে না, ব্যবসায়ীদের উপকারে আসতেছে না, তখন সেই জিনিসটা তারা পরিবর্তন করবে। আর যদি এমনই হইতো যে না 6 তারিখে বাজেট দিয়েছে, 6 তারিখে ওই বাজেট দেওয়া ডিক্লেয়ার করা মানে এটাই পাস, তাইলে আপনি এই ধরনের মন্তব্য করেন, তাহলে ঠিক আছে, আপনি করতে পারেন। বরঞ্চ যদি দেশপ্রেমিক হইতেন তাইলে আপনি বলতে পারতেন যে এই বাজেটের এই এই জায়গায় ভুল আছে, এগুলো সংশোধন করা যায় কিনা, এবং সেটা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে করা সম্ভব কিনা সেটা বিবেচনায় নিয়ে যদি কেউ বলতো তাইলে আমি সেটাকে স্বাগত জানাইতাম। কিন্তু আমি প্রত্যেকেরই দেখি একটা জিনিস যে না, এই বাজেট কিছুই হয় নাই, বাজেট এই হয় নাই। এটা গত বছরও একই কথা বলেছে, তার আগের বছরও একই কথা বলেছে। 15 বছর ধরেও এই সরকার আছে, 16 বছর, 16তম, এই 16 বছর ধরে তো একই কথা বলছে। এর মধ্যে তো কোনো পরিবর্তন আমরা কখনো দেখিনি। এখন বাজেট কারো কারো ভালো লাগে না, সরকারকে ভালো না লাগলে তাদের কথাবার্তাও সরকারের যে জিনিসটাই করে সেটাই ভালো লাগে না। আর বাজেট, আমিও তো বলবো না যে বাজেট একেবারে সঠিক হয়েছে, শিল্প বান্ধব হয়েছে, ব্যবসা বান্ধব হয়েছে, তা না। হ্যাঁ, শিল্প বান্ধব, ব্যবসা বান্ধব সরকার চেষ্টা করছে ব্যবসায়ীদেরকে কিভাবে সুযোগ সুবিধা দিয়ে দেশকে ঠিক। আচ্ছা, ব্যবসা যদি হয় লাভ কার? লাভ তো সরকারের, কারণ তাহলে ট্যাক্স দিবে, ভ্যাট দিবে, সরকারের আয় হবে। আয় তো সরকারকে তো আয়ের দুইটা উৎস, একটা হইল আভ্যন্তরীণ আপনার ট্যাক্স ভ্যাট আদায় করা, রাজস্ব, আর একটা হলো আপনার বৈদেশিক ঋণ, যেটার উপরে আমরা খুব একটা এখন নির্ভরশীল না এবং আমরা নিতেও চাই না, কারণ আমরা উন্নয়নশীল দেশে চলে যাচ্ছি। সো এখানে আর ইনকামের রাস্তা কি? রপ্তানি। রপ্তানির মধ্যে গার্মেন্টস খাত 84% আসে, বাকি সব মিলিয়ে 100% হয়, সব খাত মিলিয়ে। সেখানে হয়তো 55-60 বিলিয়ন ডলার আমাদের রপ্তানি আয় হয়। সেখানে আবার অনেক কিছু আমরা র মেটেরিয়াল কিনে আনি।
তার পেমেন্ট করতে হয়, তারপরে একটা 60% ধরি আমি, যে এখনকার দিনে 60%-এর মতো আমাদের থাকে। আর একটা হলো রেমিটেন্স। রেমিটেন্স আপনার পৃথিবীতে অর্থনৈতিক অবস্থা সব জায়গায় খারাপ। আপনি আজকে দেখছি আমি যে সৌদি আরবে মক্কায় যারা ইল্লিগালভাবে হজের পারমিশন না নিয়ে যারা গিয়েছিল তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। আগে তো কখনো শুনিনি, আগে তো এরকম লোক গেছে। ওই সৌদি আরবের লোকই যদি যেয়ে থাকে তারাও কিন্তু মক্কা থেকে বের করে দিয়েছে। এখন অবস্থাটা হলো অর্থনৈতিক অবস্থা কিন্তু পৃথিবীর কোথাওই ভালো না। জি। আমরা যখন বিদেশে যাই সেখানেও কিন্তু দেখি যে জিনিসপত্র বেচা কিনা খুব কম। দোকানে আগে যে জায়গায় লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হইতো সেখানে লাইনের তো কোনো কোশ্চেনই আসে না, 2-4 জন কাস্টমার আছে। তো এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশ তো আর এর বাইরে না। যুদ্ধ বিগ্রহ কোভিড থেকে শুরু করে যুদ্ধ বিগ্রহ কিন্তু চলছেই। আপনি আজকে দেখেন এই যে ফিলিস্তিনের মতো জায়গায় যেভাবে ইসরায়েলরা এই লোকজনকে মারছে, এটার অ্যাকশন এবং এটার জন্য আজকে তেলের দাম, আমরা যেটার উপরে মূল নির্ভরশীল জ্বালানির উপরে, সেই জ্বালানির দাম কিন্তু $35 নিচে আসছিল। সেটা হু হু করে বেড়ে $108-10 হয়ে গেছিল। এখন $85-84-85 মধ্যে আছে। তাহলে এখন জ্বালানি তেলের যদি আমার যেহেতু ইম্পোর্ট করতেই হয়, জ্বালানি তেলের উপরে আমরা নির্ভরশীল। এখন জ্বালানি তেলের দাম যদি বাড়ে তাহলে ট্রান্সপোর্টের কস্ট বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, সব জায়গায় বাড়ে। তো সেই জায়গার মধ্যে আপনার যে বাজেট দিয়েছে আমি মনে করি যে কিছু কিছু জায়গায় এখানে সরকারকে খেয়াল করতে হবে যে ব্যবসায়ীদের উপরে চাপ যাতে না পড়ে, সতর্ক থাকতে হবে। সতর্কতার সাথে কিছু কিছু জায়গায় সংশোধনী আনতে হবে। কারণ কিছু কিছু আইন, যেমন একটা আইন করতে যাচ্ছে কাস্টমস আইনের মধ্যে আপনার যদি একটা ইসেস কোড ভুল হয় তাহলে আপনি 200-400% জরিমানা করতে পারবেন। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। তো এরকম একটা আইন কোনোভাবেই আমরা এটাকে মানতে পারি না এবং এটা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। সিদ্দিক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ ফজলুল হক ভাই, আপনার কাছে যেতে চাই। সিদ্দিক ভাই কাছে শুনলেন আপনার যে গবেষণা প্রতিষ্ঠান, অর্থনীতিবিদ যারা এই বাজেট সম্পর্কে নেতিবাচক কথা বলছেন, কিন্তু আমরা দেখলাম ব্যবসায়ীদের একটি বড় অংশ যারা আপনারা তৈরি পোশাক খাতের সাথে সংশ্লিষ্ট, তারাও কিন্তু বাজেট নিয়ে খুশি নন। তাদেরও কিন্তু অভিযোগ অনুযোগ আছে। দেখেন সিদ্দিক ভাই যে কথাটা বললো যে সিপিটি বা অন্য কোনো গবেষণা প্রতিষ্ঠান তারা তাদের মতোই তারা করে, মানে সরকারের এগেনস্টে কথা বলে। সরকারের এগেনস্টে কথা বলে ঠিক না, যে তাদের জ্ঞানে যেটা বলে যে না এটা হওয়া উচিত ছিল, এটা হয় নাই, এটা হওয়া উচিত ছিল, এটা হয় নাই। আমি একদম যে এই গবেষণা যে কথাটা আমি একদম উড়াইয়ে দিব না। হ্যাঁ, যুগ যুগ ধরেই এইটা হয়। এইটা তারা তাদের চোখে যেটা নাকি ধরা পড়ে সেগুলো তারা তাদের কথা ওপেন করে, তারপরে সরকার শুনবে কি শুনবে না এটা সরকারের ব্যাপার। এটা প্রতিনিয়ত, কিন্তু এই ভুলটা ধরাইয়া বা সাজেশন দেওয়া, কিংবা ভুল নাও হইতে পারে, তার বক্তব্য সে পেশ করলো। এটাই তো আমাদের, যেমন আজকে আপনি ডাকছেন যে আমরা সব কিছু সঠিক বলতে পারবো না, যে আমরা যে একেবারে সঠিকভাবে আমরা বাজেটটা হয়েছে বা হয় নাই ওইরকম না। আমরা এখানে যার যার ওপিনিয়নটা আমরা দিচ্ছি, যে আমাদের ওপিনিয়ন। যেমন আমার কাছে এবার মনে হয়েছে একটা কাজ হয়েছে যে বাজেটটা একটা ছোট আকার করছে, অন্যান্য বছরের তুলনায় বড় কোনো প্রজেক্টে তারা ধরে নাই। কারণ টাকা না থাকলে বড় প্রজেক্ট কিভাবে ধরবে? না, যদি বেশি করতো তাইলে সবাই বলতো উচ্চ বিলাসী বাজেট। জি, এটা এই একটা শব্দ থেকে অন্ততপক্ষে সরকার রেহাই পাইছে যে মানুষজন এই কথাটা অন্ততপক্ষে বলে। সিদ্দিক ভাই, এর আগেরগুলা কিন্তু এরকমই হয়েছে, না হলে আমরা তো এত বিদেশিদের কাছে এত দেনা হইতাম না। না না না, এগুলো দেনা তো অনেক আগের কথা। না, আমরা বহু বছর ধরেই কিন্তু আমরা বৈদেশিক ঋণের উপরে নির্ভরশীল নয়। আমরা খুব বেশি ঋণ কিন্তু নেই। কতগুলো প্রজেক্ট হয়েছে যেগুলোর মধ্যে বিদেশি ফাইন্যান্স আছে। জি, এই জন্য সেটা তো ইদানিং কালে হয় নাই, এটা তো আরো 10-12 বছর অনেক আগে থেকে শুরু হয়েছে। কিন্তু এই লোনগুলোর সাথে কিন্তু আমরা জর্জরিত। এইবার আমাদের যেটা নাকি সরকার যেটা চিন্তা করছে যে না, অত বড় প্রজেক্ট না করে, এবং এদের টাকাও তো আমাদের ফেরত দিতে হবে, কেউই আমাদেরকে মাফ করে দিবে না। এই রকম, মানে এটা হলো আমার ওপিনিয়ন, যে ঢালাওভাবে
কারোই দোষ দেব না, যার যার ওপিনিয়ন সে বলে, আমার ওপিনিয়ন আমি বলবো। যেমন সিদ্দিক ভাই একটি কথা বললেন যে অনেক জায়গায় সংশোধন করার বিষয় আছে, কাস্টমস আইনের কথা তিনি বলছেন যে না, সেখানে আসলে উল্লেখ আছে সেখানে আসলে সংশোধন সিদ্দিক ভাই তো স্বীকার করবে আমার সাথে, কারণ সে একটা সে গার্মেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল, আজকে উনি গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে। কয়টা সংশোধন হয় আমাদের সংসদে, কয়টা বিষয় নিয়ে আলোচনা হয়? আসলে যারা আইন প্রণেতা, সংসদে তো এরাই আইন প্রণেতা, তারা কতটুকু এর মধ্যে আমাদেরকে সাহায্য করতে পারে একটা ক্লিন একটা রিপোর্ট দিয়ে? তো এই কিছু তো সংশোধন হবে, কিন্তু সেই সংশোধনটা কি সেটাও কিন্তু সিদ্দিক ভাই এখনও বলতে পারে কোনটা কোনটা কি সংশোধন হবে। প্রতি বছরে এরকমই হয়। কিন্তু বড় বড় যেগুলো নিয়ে, অর্থনৈতিক নিয়ে যে কথাগুলো আমাদের এইবার বেশি নাড়া দিচ্ছে, দেখেন বাজেট তো অনেক আগেই হয়ে গেছে। আমি সবসময় বলি এইবার নিয়ে মনে হয় থার্ড ফোর্থ টাইম আপনার এই বাজেট কেমন হবে, বাজেট ভাবনা এটা সেটা একই কথা বলি। বাজেট তো হয়ে গেছে, আগামী বছরের বাজেটও লেখা আরম্ভ হয়ে গেছে, কিন্তু একইভাবে বারবার আসতেছে। আমরা সমস্যাটা কোথায়? এইবার যে সিদ্দিক ভাই যে কথাটা বললো কাস্টম নেওয়া, কাস্টম অ্যাক্সেস কোড একটা আমার লোকে টাইপেও মিস্টেক করতে পারে, এটার জন্য 400% জরিমানা। এবং সবার চেয়ে মজার ব্যাপারটা কি, ওই গত টকশোতেও আমরা কথা বলতেছিলাম, এটার 25% আবার পাবে অফিসাররা, যারা নাকি এটা ধরবে, তারা সবাই মিলে 25% পাবে, আর বাকিটা পাবে সরকার। তো এগুলো তার মানে ব্যবসায়ীদের প্রতি আরো বেশি কড়া মনিটরিং বাড়বে। আপনার কড়া মনিটরিং বাড়বে কিনা জানি না এখন। আর না, এটা আপনি সোজা ভাষায় একটা জিনিস বলতে পারেন, আমরা বলতে পারি অ্যাজ এ ব্যবসায়ী, যে জরিমানা করলে তার 25% সে পাবে, তাহলে জরিমানার উপরে তার একটা উৎসাহ থাকবে। এইটা অবশ্যই সরকারকে বন্ধ করতে হবে, কারণ এই ইনসেনটিভ দেওয়ার কোনো দরকার নেই। সে তো সরকারি চাকরিই করে, তার কাজই এইটা। তো সেখানে আবার সে জরিমানা করতে পারলেই ইনসেনটিভ পাবে, তাহলে তো সে ওই নর্মালভাবে আদায় করার থেকে জরিমানার উপরে উৎসাহী থাকবে বেশি। তো সেই জিনিসটা ঠিক না। এগুলো ঠিকই বলছে যে এগুলো আসলে রেকটিফাই করা বাড়তে পারে। জি, তো আমাদের আরেকটা কথা সিদ্দিক ভাই আরও আমার থেকে ভালো বলতে পারবে, অনেক দিন ধরেই কিন্তু কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না আমাদের দেশে, যেটা নাকি আমি নিজেও ইকোনমি জোনে একটা জমি নিচ্ছি, এখানে অনেকটা আরামে থাকবো, সুখে থাকবো, আমাদের একটা 5 বছর একটা ট্যাক্স হলিডে থাকবে। এবার বাজেটে আমি যতটুকু জানি এইটাও উঠাই দিচ্ছে। তাহলে আমরা বলেন আর বিদেশি ইনভেস্টমেন্ট বলেন, আমরা যদি কথা দিয়া কথা না রাখি, তাহলে আমাদের কাছে কে এই দেশে ইনভেস্টমেন্টে আসবে? আমি মনে করি যে এগুলো সিদ্দিক ভাই, এগুলো মানে তার তো আলোচনা করার অনেক জায়গা আছে, ব্যবসায়ীদের স্বার্থে এগুলো নিয়ে তো আলাপ করতে হবে। শুনবো যে আমাদেরকে একটা ইজি পথ করে দিতে হবে, আমাদের একটা আগ্রহ প্রকার যেন থাকে নতুন ইনভেস্টমেন্টে। ফজলুল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। হাজী আজমল হোসেন বাবলু, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বাজেট কতটা ব্যবসা ও শিল্প বান্ধব, একটু বলে নিই যে আমরা মূল্যস্ফীতির যে চাপ, সেটা যে জর্জরিত। আপনি তো নিত্যপণ্যের বাজারের সবচাইতে ব্যবসায়ীদের বড় সংগঠন, যারা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেটা আসলে বাস্তবসম্মত কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং এই রাত্রে জায়গায় যারা এসে টিভি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। অ্যাকচুয়ালি সিদ্দিক ভাই অনেকগুলি কথাই বলছেন, কিন্তু এবার কিন্তু বলতে পারেন নাই যে ব্যবসায়ী বান্ধব বাজেট, এই কথাটা কিন্তু বলেন নাই এবং বলার জায়গাটুকু নাই। বলছেন ব্যবসা বান্ধব, শিল্প বান্ধব, আমি এখনো বলতেছি। আচ্ছা, এইবার আমি মনে করি না যে ব্যবসায়ী বান্ধব বাজেট হয়েছে, কারণ 7,97,000 কোটি টাকার বাজেট শুধু কিন্তু বৈদেশিক ঋণ নেবেন না, দেশের
ভিতর থেকে ভিতর থেকে ঋণ নেবে। ঋণ এটা সব সময় ছিল। ছিল ছিল কিন্তু ওই সময় আর এখনকার সময়টা কিন্তু যদি আমরা মিলে ফেলে দিই তাহলে এটা আমাদের ব্যবসায়ীদের জন্য দুর্ভাগ্য। কারণ সিদ্দিক ভাই আমার চেয়ে আপনি ভালো জানেন যে বাংলাদেশের ব্যাংকগুলি কী অবস্থা আছে, কোন পর্যায়ে আছে, এটা আমার চেয়ে ভালো কেন একদম আপনি একদম গভীরটুকু আপনি জানেনই, বুঝছেন। এই সম্বন্ধে আমার মনে হয় না যে আমি আপনাকে কোনো জ্ঞান দিয়ে কোনো কথা বলতে পারবো। অনেকগুলি কথা বলছেন আপনি বললেন যে মূল্যস্ফীতি যেটি কিন্তু 11 ছুঁইছি বাপ, কিন্তু 6.5 রাখার যে লক্ষ্যমাত্রা এটা কোনো জিনিস সম্ভব না। জিজ্ঞেস করেন সিদ্দিক ভাইকে যেটা এই মুহূর্তে সম্ভব কিনা, হয়তো হবে আগামীতে অন্যরা পারলে হবে। আমরা পারছি না কেন? যে শ্রীলঙ্কার কথা বলা হচ্ছিল যে তারা এটা কি আমার মুখে শুনতে চাচ্ছেন? এই সিন্ডিকেট তো শুধু আগে শুনছি শুধু ব্যবসায়ী সিন্ডিকেট ছিল, আজকে যেখানে হাত দেন না কেন ওইখানে তো সিন্ডিকেট। আমার কাছে খুবই ভালো লাগে এখন, আগে তো একটা তকমা ছিল যে ব্যবসায়ীরাই সব লুটতারাজ করে খাইলো, এটা কিন্তু আস্তে আস্তে কিছুটা হইলে এই 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 সময়ের মধ্যে কিছুটা হইলে লাঘব হয়েছে যে ব্যবসায়ীরা দুর্নীতিবাজ কতটুকু আর কি কতটুকু এটা কিন্তু প্রমাণ হয়েছে। যে এই হাজার হাজার বিঘা, এই সিদ্দিক ভাই তো আমি অনেক আগের থেকে, সিদ্দিক ভাই যদি আমার না চিনি আমি অনেক আগের থেকে সিদ্দিক ভাইকে চিনি। জিজ্ঞেস করেন তো ওনার কত বিঘা, কতশো বিঘা, বা ঢাকা শহরে কয়টা বাড়ি আছে ওনার, রাত্রে ঘুম আসে কিনা জিজ্ঞেস করেন তো ওনাকে, ঘুম আসতে পারে কিনা। 20 তারিখেতেই ওনার ঘুম হারাম থাকে যে 30 তারিখের ভিতরে স্যালারির টাকা জোটাইতে হবে, জিজ্ঞেস করেন ওনাকে। কিন্তু সিদ্দিক ভাই ওগুলো হয়তো অনেক কথাই বলবে না, কারণ একটা দলের ভিতরে একটা ওই ভাইটাল পদে আছে তো অনেক কথাই বলতে চাবে না, বুঝছেন। আমি যেটা সত্য কথা সেটা বলবো। বলবেন তো ব্যবসায়ীদের জন্য। সিদ্দিক ভাই আমরা তো রেসপেক্ট করি এই জন্যই যে আপনি শুধু একটা দলের নেতৃত্ব দেওয়ার জন্য ঢুকেন, একজন ব্যবসায়ীদের নেতৃত্ব আপনি দিয়েছেন এবং সফল। আপনাকে বিজিএমে থাকাকালীন যত মানুষ আপনারকে চিনত, আজকের বিজিএমের সভাপতি কয়জনের নাম জানে বলেন দেখি আপনি? এটা আমরা কথা নাই না বলতে হবে তো ভাই। এই যে আজকে অ্যাসোসিয়েশনগুলি, এই সংগঠনগুলি এক এক করে আমরা কিন্তু ধ্বংস করে দিতেছি, এগুলি বলতে হবে তো এক এক করে জবান খুলতে হবে। যদি আমরা জবান না খুলতে পারি তাহলে এই আজকে আরও বেঞ্জির তৈরি হবে, বেঞ্জিরের মতন হাজার বেঞ্জির কিন্তু উপস্থিত আছে চোখের সামনে। এগুলি কিন্তু আমরা হয়তো এখন বলতে পারতেছি না, কিন্তু একটা সময় কিন্তু ঠিক এই বিস্ফোরকগুলি বের হবে, যার ফলে এখন তো সিদ্দিক ভাই আমার মনে হয় আপনারাই বলবেন, যেহেতু আপনারা আজকে না হোক আগামী ট্রামে হয়তো আপনাকে ওই 300 জনের মধ্যে একজন দেখবো আমরা। ওই 300 জন ইয়ের ভিতরেই আপনাকে আমরা একদম হওয়া উচিত, আপনার মতো লোক হওয়া উচিত। আমরা চাই যে ওই 300 জনের ভিতরে আপনি থাকেন। কিন্তু এই যে বিজেএমে থাকার যে স্পিরিটটা ছিল, এই স্পিরিটটা কি এখন আছে আপনার সিদ্দিক ভাই? এখন কি বলতে পারেন না, যেহেতু একটা দলের, যার ফলে এবার এই সিপিডি যারা বলবে না কেন? এদেশে কি এখন বিরোধী দল আছে বলেন? আগে আমরা কি দেখছি সিদ্দিক ভাই, সংসদে ইটা শেষ সাথে সাথে শুরু হয় নাই, প্রেস ক্লাব দিয়ে এক মিছিল, আপনার ওই বিজয়নগরের একটা মিছিল, পল্টনে একটা মিছিল, বা বিএনপি রামের আওয়ামী লীগের 10টা 4 দিকেতে মিছিল বেরিয়েছে, সেটা কি এখন আছে? এটা তো আমাদের আগে রেগুলার প্র্যাকটিস ছিল, সেই সময়টা কি এখন আছে? সেটা তো আবার অন্য প্র্যাকটিস ছিল, সেটা হলো বাজেট জানি না কিছু, কিন্তু এটা না যাক একটা আন্ডার প্রেসার ছিল, একটা চাপ ছিল, একটা চাপ ছিল, এই যে না এইটি তো একটা চাপ আর কিছু না। বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজটা তো ভুলটা ধরা দাও। সিপিডি যে আপনি গয়রা বলতে পারেন না যে আছে, তো আপনি দেখেন না যে মুজিবুল হক চুন্নু কিভাবে কথা বলে, আপনি দেখেন না? এটা তো শুনুন, হয়তো আপনি সিদ্দিক ভাই আপনি হয়তো বিশ্বাস করেন, সিদ্দিক ভাই আপনি হয়তো বিশ্বাস করেন, কিন্তু আমার মতন আজমল হোসেন বাবলু অনেক আছে, ওরা বিশ্বাস করেন, ওরা চিন্তা করে যে ওই সংসদে ঢুকার আগে চুন্নু বইলে আছে, আপা আজকে কিন্তু এটা বলবো না। এটা আমি বললাম তো আপনি বিশ্বাস করেন, কিন্তু আমি তো বিশ্বাস করি না। আমরা তো ধারণার থেকে বলবো, আমি কি সংসদ সদস্য, আমি কি কোনো উচ্চ পদে কোনো কথা আছে? আমি তো ধারণার থেকেই কথাগুলি বলবো। যে ব্যক্তি দৌড়ায় প্রাইম মিনিস্টার কাছে একটা বিরোধী দল যা কীভাবে ইটা করবে, কারে নমিনেশন দিবে, কারে সংসদে ঢুকবে, সেই ব্যক্তি এই সংসদে চিল্লাচিল্লি করে কথা বললে কি আমরা বিশ্বাস করব? যত কিছুই সরকারের সাথে আলাপ করুক, প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করুক,
যখন সংসদে বসবে তখন তো সে যদি কোনো কিছু ভুল পায় সে কথাটা তো সে বলবি। বলতে পারে, অবশ্যই তার রাইট আছে, বলবি। ওইটা নিয়ে আমাদের কোনো এটা তর্ক কেউ নাই, বাধা দিচ্ছে না। কিন্তু এই কথাগুলি কি মানুষ বিশ্বাস করে যখন ওরা বলে? অবশ্যই বিশ্বাস করে, কেন না করবে না? সিদ্দিক ভাই, এটা কারোই বিশ্বাস করে? আপনি দেখেন এই যে আপনার কি বলে এই সাম্যবাদী কি দাদার নাম কি, দিলীপ বড়ুয়া। দিলীপ বড়ুয়া দেখেন যখন আমির হোসেন আমুর সাথে 14 দলের মিটিংয়ে বসে যে কথা বলে, একে একে কি এই কথাগুলি বলে, উনি যে এই কথাগুলি, আমি তো বিশ্বাস করি না যে সংসদের ভিতরে 80% এলে কালোবাজারি স্মাগলার, এই কথাটা কি আমরা বিশ্বাস করতে হবে? আমার এটা কি আমরা, যারা আমরা সচেতন নাগরিক, কিন্তু আওয়ামী লীগের ভিতরে তো এখন বলতেছে। জি, আজমল হোসেন বাবলু, আমরা একটা এই জন্য বিরতি নিব, বলি, বিরতির পরে এসে আমরা বাজেট নিয়ে আলোচনা করব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। সিদ্দিকুর রহমান, আমরা আলোচনায় আবার ফিরতে চাই। বাজেট নিয়ে আলোচনা করছিলাম, এটি ব্যবসা বান্ধব না শিল্প বান্ধব একটি বিষয়। বাজেটের প্রায় 2,55,000 কোটি টাকার ঘাটতি আছে, 5-5.5 লাখ কোটি টাকারও বেশি সরকারি ব্যয় আছে। আপনার কি মনে হয় না যে সরকারি ব্যয় যেমন বেশি, ঘাটতি তেমন বেশি? সর্বমিলিয়ে বাজেটের লক্ষ্য অর্জন খুব বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, বাজেট অবশ্যই চ্যালেঞ্জিং, এবং বাজেটের মূল লক্ষ্য দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, দ্রব্যমূল্যের দাম কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, মূল্যস্ফীতি কিভাবে কমিয়ে আনা যায়, যার জন্য কিন্তু এবার প্রবৃদ্ধি সেই রকম উচ্চাভিলাষী যে আমরা বলবো তা কিন্তু ধরে নেই। কারণ সরকারের টার্গেট হলো সাধারণ জনগণ যাতে স্বস্তিতে থাকতে পারে, তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে অবশ্যই মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। সেই জন্যই বাজেট এবার কিন্তু আকারও বড় করেনি, খুব বেশি জায়গায় যে ইয়ে করবে পরিবর্তন হয় নাই। হয়তো 2-1টা মন্ত্রণালয় থেকে কিছু কাটছাট করে আর একটা মন্ত্রণালয়, শিক্ষা স্বাস্থ্য, এগুলো বেশি দিয়েছে যেখানে প্রয়োজন আছে। কিন্তু বাজেট কিন্তু খুব একটা এলোমেলো বাজেট যে হয়েছে এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, এটা বাস্তবায়ন করা। আর সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের দেশের, সেটা হলো আপনি যদি আভ্যন্তরীণভাবে যদি আয় না করতে পারেন তখন তো আপনাকে লোন করতেই হবে। তাহলে আমাদের কিন্তু আভ্যন্তরীণ যে রাজস্ব আমরা আয় করছি বর্তমানে, তার থেকে অন্ততপক্ষে আরও 50% বাড়ানো সম্ভব। কিভাবে? আপনি দেখেন, এখন যদি আপনি ইউনিয়ন পরিষদ লেভেলে যান, কারণ বহু লোক বিদেশে চাকরি করে, তারা কিন্তু প্রতিনিয়ত টাকা পাঠাচ্ছে, তাদের টাকাটা দিয়ে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্য করতেছে, উপজেলা লেভেলে ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু আমরা কিন্তু ট্যাক্সের আওতা বাড়াচ্ছিই না কোনোভাবে। মনে হয় যে যেই জায়গাটুকুর মধ্যে আসি এনবিআর অতটুকুর মধ্যেই ঘুরতে আসে, আর আমরা প্রতিনিয়ত সবাই বলে যাচ্ছি ট্যাক্সের নেট বাড়ান, যে দেয় তার উপর অত্যাচার না করে আপনি ট্যাক্সের নেটটা বাড়ান। আমরা দেখলাম কি ব্যাটের কাউন্টডাউন অনেক কিছু দেখলাম, কিন্তু আজ পর্যন্ত কি মেশিন দিতে পারছে? দেয় নেই। মেশিন দেওয়া তার কাজও না, এনবিআরের কাজ কিন্তু মেশিন দেওয়া না। এনবিআর বলবে 6 মাসের মধ্যে আপনাকে এই মেশিন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে ব্যাটটা দিতে হবে। এনবিআর হলে এইটা কমান্ড থাকতে হবে। সেই জায়গাটার মধ্যে অনেক দুর্বলতা আছে। এই দুর্বলতাটা যতদিন না কাটাতে পারবো ততদিন কিন্তু আমাদের এই বাজেট নিয়ে আমরা এইভাবেই আলোচনা করব। কারণ আপনার আভ্যন্তরীণ জায়গা থেকে যদি আপনি ইনকাম না বাড়াইতে পারেন তাহলে আপনার টাকাটা আসবে কোত্থেকে? আর আভ্যন্তরীণ খাত থেকে যদি রাজস্ব আহরণ করা যায় দেশের ভিতরে, তখনই কিন্তু আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হবে, আপনার কারো উপরে চাপ পড়বে না, তখন ওই মানুষ ইন্ডাস্ট্রি করবে, ভয় থাকবে না। যেমন এই যে একটু আগে ওনারা বলতেছিল যে বেজার এখানে এখন আগে অব্যাহতি দেওয়ার কথা, সেখানে আপনি কর অব্যাহতি দিবেন না। আবার বাইরে জমি কিনলে, যে কোনো ফ্ল্যাট বাড়ির জমি কিনেন আপনি 4% ব্যাট, বেজার মধ্যে জমি কিনছেন 15% ব্যাট, কোন ইতিহাস আছে? এই জিনিসগুলো যদি কারেকশন না করে
তাহলে তো কোনোভাবে আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না, ইন্ডাস্ট্রি না হলে এমপ্লয়মেন্ট হবে না, তাহলে আপনি তো সামনে যাওয়ার পরিবর্তে আপনি পিছনে যাবেন। এই একটা জিনিস আছে। দ্বিতীয় কথা হলো আপনাকে যে কোনো উপায়ে রাজস্বের নেট বাড়াতেই হবে। এই চ্যালেঞ্জটা নেওয়ার মতো এনবিআরের এখন পর্যন্ত কোনো রকমের চেষ্টাও নাই, ক্ষমতা নাই, এটা আমি বলবো না, চেষ্টা নাই। যে জায়গায় পাই আমি সেই জায়গার থেকেই নিব। দূরে যাওয়ার, হাইটে কষ্ট করে যাওয়ার দরকার কি? আমি এসএটিভিতে রাস্তার ওপার থেকে এপারে আসবো, ঠিক আছে, আমি আবার এই হাইটা 1 কিলোমিটার হেঁটে কেন আসবো? তো উপজেলা লেভেলে আপনি ইউনিয়ন পরিষদ লেভেলে জানো বহু লোকের ট্যাক্স দেওয়ার মতো উপযুক্ততা আছে, এবং আমরাই জানি যে বহু কোটিপতি আছে আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গায়, এবং তারা কিন্তু ট্যাক্স দিতেও চায়। তারা কিন্তু এটা না যে তারা ট্যাক্স দিতে চায় না, কিন্তু তাদের কাছে কিন্তু মানুষ যায় না। এবং আর একটা বড় সমস্যা যেটা ট্যাক্স দেওয়ার জন্য, সেটা হলো যে আপনি এই বছর 10 লাখ টাকা ট্যাক্স দিয়েছেন, আগামী বছর আপনার কাছে 12 লাখ টাকা ট্যাক্স চাই বলবে। অ্যাসেসমেন্ট যাই হোক না কেন আপনাকে দিতে হবে। ধৈর্যই নেয় যে ব্যবসা প্রতিনিয়ত ইনফ্লেশনের মতো বাড়তেছে, আর ভাই ইনফ্লেশনের মতো না বাইরা তো এটা কমতেও পারে। তো সেই জিনিসটা এখনো অনেক জায়গায়, বিশেষ করে আমাদের দেশে এনবিআরের এই দুর্বলতাটা কাটানো, অনৈতিকতাটা কাটানো, এটা খুব জরুরি হয়ে গেছে এখন। যদি এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এনবিআরকে ঢেলে সাজিয়ে আমাদের এই ট্যাক্সের নেট বাড়াতেই হবে। এই যে সব জিনিসগুলো এনবিআর চিন্তা করে খুব শর্টকাট রাস্তায়, বেজায় আপনি 50% ব্যাট নেবেন, আপনি কর সুবিধা দিবেন না, তাহলে মানুষ ওখানে ইনভেস্টমেন্ট করতে ওখানে যাবে কেন? আমি ঘরের পাশে করব, আমি কেন 50 কিলোমিটার দূরে যাই আমি করতে যাব বেজার মধ্যে? তো একটা কিছু তো আমাকে পাইতেই হবে, একটা কিছু না পাইলে আমি কেন করতে রিস্ক নিতে যাব? ব্যবসা মানেই রিস্ক। তো সেই জায়গার মধ্যে আমি রিস্ক তখনই নিব যখন আমি কোনো কনফার্ম যে আমি ব্যবসাটা করে আমি গেইন করতে পারবো। এখন আমাদের দেশে আর একটা কথা উনি বলছে, ব্যাংকের অবস্থা কি? হ্যাঁ, শুধু ব্যাংক না, ফাইন্যান্সিয়াল সেক্টরটাই একটা বড় দুর্বলতা হয়ে গেছে আমাদের। এখানে অনৈতিকতার চরমে পৌঁছে গেছি আমরা। 2 ধরনের, একটা হইলো নিজেরা বুঝে শুনে লোন নিচ্ছে, টাকা ফেরত দিতে হবে না এবং দিচ্ছে না। তা না হলে আমাদের আজকে 1,86,000 কোটি টাকা আমরা হিসাবে দেখি, কিন্তু এটা আমরা কোনোদিন বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে আরও যে 3,00,000 কোটি টাকার কথা বলা হয় যে, এবং আরও আমি বিশ্বাস করি অবলোপন কত করা হয়েছে। এগুলো কেন তদন্ত করা হচ্ছে না? এগুলো কেন বাংলাদেশ ব্যাংক তদন্ত করে না? ব্যাংকিং আর্থিক খাত যেটা বানালো আবার, তাহলে সেইখানে একজন সেক্রেটারি আছে, তাহলে তারা কি করে? এই তদন্তগুলো কেন করে না? আপনি যখন লোন নেন, আমি যদি আজকে 50 কোটি টাকার লোন নেই, আমার লোন নিতে জীবন শেষ হয়ে যায়, এবং এই লোনের টাকা আগে ইনভেস্টমেন্ট করে তারপরে তার কাছ থেকে কাগজপত্র দিলে তারপরে তারা ডিসবার্সমেন্ট করে। তাহলে আপনি যখন এগুলো, কিন্তু ব্যাংকের আসল দায়িত্ব কিন্তু যে ব্যাংক লোন দিচ্ছে এবং সে যে ডিফল্ট করছে তার কিন্তু দায়িত্ব। কারণ আপনি যখন লোন দিবেন তখন তো আপনি দেখে দিবেন যে কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না। তাহলে আপনি না দেখে আপনি লোন দিবেন কেন? এই যে জিনিসগুলো হয়েছে, এই জিনিসগুলোরই ফল কিন্তু আমরা ভুগতেছি। উনি যেটা বলছেন সেগুলো তো আর একদিনে হয়নি সিদ্দিকুর রহমান, ধীরে ধীরে। হ্যাঁ, একদিনে হয়নি, তবে এই কালচার সবসময় ছিল। এটা আমরা এক সময় দেখছি জিয়াউর রহমান সাহেবের সময়, তখন আমরা ছোট, দেখছি যে 10 লুমের আপনার টেক্সটাইল দিতেছে, ওনারে দিতেছে, আমারে দিতেছে, একটাও কিন্তু আর পরে চালু হয়নি, কিন্তু টাকা কিন্তু ঠিকই ওই 10 লুমের টাকা কিন্তু ঠিকই দিচ্ছে। এরকমভাবে বিভিন্ন জায়গায় দুর্বলতা যে নাই তা না, তবে সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই। মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই দেশের জনগণ, আজকেও আপনি দেখছেন যে খুঁজে উপজেলা লেভেলে আজকে বোধহয় 50টা না 60টা উপজেলাকে ডিক্লেয়ার করেছে যে যেখানে গৃহহীন কোনো লোক নাই। এই যে মানুষগুলোকে ঘর করে দেওয়া, পৃথিবীর কোথাও এরকম আইডিয়া আছে? কোথাও দেখছেন আপনি? আমাদের থেকে বহু দেশ গরিব আছে, আফ্রিকা বহু অঞ্চলে এরকম লোক আছে, গৃহহীন আছে, যারা রাস্তাঘাটে থাকে।
আমেরিকাও দেখি আমরা রাস্তাঘাটে ঘুমায় মানুষ। তো সেই জায়গার মধ্যে এই ঘর করে দেবে খুঁজে খুঁজে মানুষকে, এবং কেউ যেন গৃহহীন না থাকে। তো এত কিছু করার পরেও আপনি আজকে তো আমাদের এখানে ডেভেলপমেন্ট অনেক হয়েছে, পদ্মা ব্রিজ আমরা আমাদের নিজস্ব টাকায় করেছি, তাহলে আমাকে লোন করতেই হবে কিছু। জি সিদ্দিক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ ফজলুল হক, যেটি নিয়ে আলোচনা করছিলাম, সিদ্দিক ভাই শুরুতে যেটি বলছিলেন যে শিল্পায়নের কথা, শিল্প উদ্যোক্তা হিসেবে আপনার কি মনে হয় যেটি আসলে শিল্প বান্ধব বাজেট বলা যায় কিনা? যে এই যে সত্যিকার অর্থে যে সিদ্দিক ভাই যে কথাটা বলল, যে ইকোনমি জোনটা কিন্তু একটা গুড কনসেপশন ছিল, যে ছিল না, এখনো আছে না আমি দেখেন আপনি আমরা এখনো আছি, একটু আগে আপনি বলে গেলেন যে যে কতটুকু কিছু ডিফারেন্স। সংশোধনী তো করা যাইতেই পারে বাজেটের মধ্যে। না বাজেটে না, এটা ধরেন এইটা এই বাজেটে এই যে কথাটা আমরা আমরা নিজেরা টাকা দিচ্ছি, সেটা কিভাবে জানেন? ডলারে দিতে হইব, যখন যে প্রাইস সেই প্রাইসের ডলারে দিতে হবে। আমি যখন নাকি প্রথম ইনস্টলমেন্টটা দিছি তখন 86 কি 87 টাকা ডলার ছিল, এখন আমাকে দিতে হইব 117 টাকার উপরে, বাংলা টাকাই দিব কিন্তু 117 টাকার উপরে। এরপরে 15% ভ্যাট হাবিজাবি তো আসছেই। তাহলে ইকোনমি জোনটা কি এখন নিরুৎসাহিত হবে না মানুষ? আমি কিন্তু তাহলে এখন এই যে 30% 35% যে বেড়ে গেল, আমি লোকাল টাকা দেবো, বাংলা টাকাই দেবো, সেটা হলো ডলারের যে রেট সেটার উপরে নির্ভর করে। আমি কি ডলার কামাচ্ছি? আমি তো মাত্র জমিটা কিনলাম সরকার থেকে। এটা একটা কিন্তু কেমনি ইকোনমি জোনে যে জায়গা দেওয়া হয়েছে, জি সেটা তো ডলারই রেট ধরে হিসাব করে না, দেওয়া আমরা হয়েছে। ইনস্টলমেন্টগুলো হ্যাঁ। প্রথমে যখন নাকি ইনস্টলমেন্ট দিছে তখন আমাদের 87 টাকা 87 ছিল, হ্যাঁ। এখন ডলার হয়েছে 117 টাকা। এখন এই আমার সেকেন্ড কিস্তি দিতে হইব 117 টাকায়। দিবেন, তাই তো দিতে হবে। কই থেকে দিব ভাই? সিস্টেম। আমি কি এটা- ডলার ডিভ্যালুয়েশন হলে আপনি সেইভাবে দিবেন না? না, এই এটা আমরা- প্রতিটা জিনিসের বেলায়, এটা শুধু তো আপনার না, বেলায় না। আজকে যদি বাইরে জমি কিনতাম বাইরে- তাহলে কি এই কথাটা বাইরে আপনি বলতো? তো আর বাইরে তো আর আপনি ওই যে ইনস্টলমেন্টের ব্যাপার হ্যাঁ, ছিল না। যদি বাইরেও যদি আপনার ইনস্টলমেন্টের ব্যাপার হইতো, তাইলেও যদি আপনি ওই 6 মাস পরে আজকে দিতেন, তখন যদি ডলারের দাম না ভাই। বাড়তো, তাহলে আপনাকে তো সিদ্দিক যখন ভাই, আপনি যদি ডলারে আয় করেন, আ- তাহলে তো আ- আপনাকে না, সেইভাবে সিদ্দিক দিতে ভাই, আপনি হইতো। জানেন যে প্রাইভেট ইকোনমি জোনও হয়েছে, হ্যাঁ, সেখানে তো এইভাবে নিচ্ছে না, তারা ডলারে পেমেন্ট নিচ্ছে না, আপনাকে তো একবার একটা প্রাইস ফিক্স হয়ে গেছে ভাই, না? আপনাকে তো অফারই দেওয়া হয়েছে ডলারে। তাহলে আপনি ডলার ব্যবসার মধ্যে কি করে? ডলারে পেমেন্ট দেয়, সব জায়গায় ডলারে পেমেন্ট দেয়। এটা তো আপনি এইটাকে আপনি ভাই, বলতে পারেন না যে এটা কোনো ভুল না, বা এটা কোনো actually কিছু। সিদ্দিক ভাই তখন তো কাই তো বুঝতে পারেনি যে এইভাবে ডলার রেটটা বেড়ে যাবে। আরে কি বলেন আপনি? এটা কি তখন বুঝতে পারছে খাই? পাকিস্তান আজকে 280 টাকা, ইন্ডিয়া 84 টাকা। পাকিস্তানের কথা, ভাই, জিয়াউর ইন্ডিয়ার রহমানের কথাই কথা, ধরেন না, আইনা ইন্ডিয়া- যদি আপনি না, না, ইন্ডিয়া তো এটা strong। জায়েজ করতে আপনি চান, তো তাহলে তো বরঞ্চ- হবে না সিদ্দিক ভাই। না, বরঞ্চ আপনি তো উল্টা বলতেছেন। বরঞ্চ আমাদের দেশে 86-87 টাকায় প্রায় 8-10 বছর ডলারটাকে একটা জায়গার মধ্যে আটকায় রাখছিল। এই আটকায় রাখার জন্যই কিন্তু আজকে ফলশ্রুতিতে হঠাৎ করে এটুক বাড়ছে। এইটুক আজকে কি? কেন? একদিনে আপনি- 60 টাকা পৃথিবীর কোন দেশের দুমকেরা আরে একদিনে আপনাকে 60 তাও তো টাকা? আটকায় রাখতেছে 60 টাকা দিয়া। আপনি তো কোনোভাবে আপনি বলতে পারবেন না যে ডলারের ডিভ্যালুয়েশন কোথায় হয় নাই। আপনি পাকিস্তানের কথা বাদ দেন, ইন্ডিয়ায় কি অবস্থা বলেন? 84 টাকা। এরকম 84 টাকা। এরকম না, তো ওদের তো ডিভিলেশন এরকম হয় নাই, হয়? ওদের মনে হয় 10-15 টাকা বাড়ছে। ওদের কখনো আটকায় রাখে নাই, যার জন্য আপনি টের পাচ্ছেন না। আমাদের আটকাবে কেন? আমাদেরও যদি 3 টাকা 4 টাকা করে প্রতি বছর না, না, বাড়তো, সিদ্দিক ভাই, তাইলে আর যদি আজকে government- আপনাকে 7 বছর 8 বছরে 30 টাকা বাড়লে আপনার গায়ে লাগতো। সিদ্দিক তাহলে ভাই এটা তো রাইট, ক্ষতি হয়েছে। একদম আপনার সাথে একমত। সিদ্দিক ভাই যদি এই আটকা না রেখা যদি Open ডে করে বাই দিত। ডে করতো, তাহলে তো আর আজকে এটা ব্যবসায়ীরা একটা ভুল সিদ্ধান্ত। বা এই আজকে এইটা একটা মূল্যস্ফীতি ভুল 11% সিদ্ধান্ত ছিল হচ্ছে, inflation-কে এটা তো আর ধরে হইতো না, রাখার জন্য। এটা তো হইতো না আমাদের উপরে যে আজকে। না, ওইটা সরকারের মানে বাংলাদেশ ব্যাংকের একটা ভুল সিদ্ধান্ত ছিল, একটা জায়গায় আটকায় রাখা, ইনফ্লেশন যাতে নরমাল থাকে সেই জন্য ইম্পোর্টারদেরকে সুযোগ দেওয়ার জন্য। এখানে না, না, এক্সপোর্টাররা সিদ্দিক লস করছে, না, কিন্তু সিদ্দিক ভাই, ইম্পোর্টাররা এখানে সুবিধা পাইছে। কোথায় যখন আপনার ডলারের দাম এক জায়গার মধ্যে আটকায় রাখছে তখন সবাই খুশি রয়েছে। সিদ্দিক ভাই, যে অনেকে কিন্তু- সর্বনাশ হয়ে গেছে গা, যাদের ডেফার্ড এলসি ছিল তখন ওই মুহূর্তে
আরে ওই মুহূর্তের কথা বলেন, তার আগে যে 7-8 বছর আপনি আরামে কাটায় আসছেন। সিদ্দিক ভাই তখন 86 যখন আসলো, আমরা তো 86 ধরে আমরা পারচেজ করছি, 86 ধরে এখানে বিক্রি করছি। কোথায় হয় না আপনি এটা বলেন না? হয়েছে তো। গত 6 মাসে কত দুঃখ বাড়ছে এটা দেখেন। সিদ্দিক ভাই এই রাতারাতি সকালে ঘুমের তুইটা দেখে 117 টাকা। আরে আমি তো এক জায়গায় 112 টাকা ডলার। এখন অ্যাডজাস্টমেন্টের কেন চেষ্টা আটকাবেন? করতেছি। কেন আটকালেন কেন? আপনি যে জায়গায় জানতেছেন এখনো তো তাহলে আমি কি ধরে নিব যে গভর্নমেন্ট আমাদের সাথে এই পদ্ধতিটা কি দরকার ছিল? ওপেন করে দেখ, এরপরে তো আবার বলবে আমরা এটা আটকে রাখছি। ওপেন করে দিলে তো আজকে দামটা যখন বেশি বাড়বে তখন তো সবাই সমস্যায় পড়বেন। সমস্যা তো হয়ে গেছে, আবার আরেকটা ঘাড়ে কিছুতে আসবে। adjust করতে পারতেছে এখন। না ভাই শোনেন, এটা আরে এখন কথা এখন ডাইনে দিলেও বলবেন যে ভাই ভালো লাগে নাই, বায়ে দিলেও বলবেন ভালো লাগে না, এখন কোনোটাই ভালো লাগে না, তাহলে সব ওপেন করে দেখ, সব ওপেন করে দেখ, তাহলে দেখেন আপনি কোথায় যাও করে যেখানে গিয়ে পৌঁছবে। এই যে মুদ্রাস্ফীতি, এইটাও তো একটা কারণ। ডলার আমাদের 37% ডলার দাম বাড়ছে, এটাও তো মুদ্রাস্ফীতিতে পড়ে গেছে, কারণ আমরা হচ্ছে ইম্পোর্টেড কান্ট্রি, আমাদের বাইরে থেকে আমাদের দ্রব্য আনতে হয়। পারতেছে না, সেই জন্যই তো আস্তে আস্তে আটকায় রাইখা ই করতেছে। আটকান ভাই, এখন যে ব্যাংকগুলোর লেগে সিদ্দিক ভাই কথাটা বলছে সত্যিকার অর্থেই আমরা যারা ব্যবসায়ীরা আমরা খুব কষ্টে আছি। আমরা কষ্টে আছি কি, আবার কিছু ব্যবসায়ীরাই কিন্তু লোন নিয়ে ব্যাংকের টাকা ফেরত দেয় নাই, সেখানেও সরকার একটা কষ্টে আছে। না না না, ওইটা সংখ্যা কত, মানে কারা এই ব্যক্তিগুলি কেন উন্মোচন করেন না সিদ্দিক ভাই? যারাই নিছে, এদের উন্মোচন করেন না কেন? জনগণের সামনে আপনারা উন্মোচন করে দেন যে এরা এই কাজগুলি করছে, তাহলে তো হয়ে যায়। আজকে যদি হলমার্ক যখন করলো, এর সাথে যারা ভাগিদার ছিল বলেন তো, একজনের নামে মামলা হয়েছে নাকি? আমরা কি জানি না? হলমার্কে তো সাজাই হয়ে গেছে, ওর তো সাজা হয়েছে, কিন্তু এই কাজটা কি হলমার্ক একা জড়িত? যারা যারা জড়িত ছিল সবারই করছে না সিদ্দিক ভাই, আরো অনেকেই জড়িত ছিল। সে যেটা বোঝাতে চাচ্ছে পিছনে কারা ছিল, যারা পিছনে ছিল, যাদের নেতৃত্ব হইলো ওদের এখন তো না না, ওই ব্যাংকের সবারই ধরছে না, ওই ব্যাংকের ধরছে। এই ব্যাংকে টাকা আনতে, আপনি একটু আগে বললেন যে আমি 50 কোটি টাকা লোন আনতে গেলে দুনিয়ার কৈফত দিতে, আর ওরা ওই মাছালা ওই বোট চালায়, ওদের নামে লোন হয়ে যায়। এরকম তো আমরা জানি সিদ্দিক ভাই, 2000 কোটি টাকা লোন দিবে, রিসিভ করো তুমি 1000 কোটি টাকা, এগুলো তো আমরা জানি, মার্কেটে সব তো আলোচনা আছে। এত হয় নাকি? এই কথার কথা 1000 কোটি টাকা লোন দেবে, 1000 কোটি টাকা দিবে, হ্যাঁ 1000 কোটি আছে, টাকা ঘুষ দিবে, এরকম ঘুষ না নিবা তুমি এরকম। না না, এই টাকা গাড়ি নেওয়ার সাহস পায় না না না, এটা তো দিবে না। এই জন্য সিদ্দিক ভাই একটা কথা আপনি বলেন তো, কেন শেয়ার মার্কেটটা পড়ে গেল বাজেটের পরে? বাজেটের পরে না, শেয়ার মার্কেট তো কেন? একটা দেশের শক্তি তো শেয়ার। ট্রেনটা শেয়ার মার্কেটে তো ইন্ডিয়া এরকম ফল হয়েছে ইলেকশনের পর দিন। না আমাদের এমনি তো খারাপ অবস্থা। না না, আমাদের তো কি দাঁড়াবে কি? মূলত আমাদের শেয়ার বাজারের কারণ হইল যেসব শেয়ার বাজারে আছে সেইখানে আপনার ভালো শেয়ার কোথায় আছে, কাদের আছে, এইটা রাইট। এই একটা জিনিস আছে। আমাদের এখানে ওই রকম ইন্ডাস্ট্রি না, এটা ইন্ডিয়ার সাথে তুলনা করে আপনি পারবেন না, এটা কোনো অবস্থায় যেতে পারিনি। কিন্তু আমাদের শেয়ার মার্কেটে যেতে পারিনি। কিন্তু কেন ওদের কেন শেয়ার বাজারে নিয়ে আসা হলো? ফ্লোর প্রাইস অনেক দিন ধরে আটকায় রাখা, এটাও একটা ভুল সিদ্ধান্ত। কেন ফ্লোর প্রাইস দেওয়া? এটা ন্যাচারাল গতিতে উঠুক বাড়ুক, কমুক, যা খুশি তা করুক, রাইট। এই যে কিছু কিছু সিদ্ধান্ত আছে যে জিনিসগুলোর জন্য আজকে মানুষ কথা বলতেছে, মানুষ সাফার করতেছে, এগুলো কিন্তু সত্য কথা, এখানে কোনো রকমের কোনো ইয়ে নেই। আমাদের শেয়ার বাজারে আর একটা জিনিস আছে যে শেয়ার কিনে যে ডিভিডেন্ড নিবে, এই চিন্তা কারোর মাথায় না। মাথায় হলো যারা সাধারণ জনগণ যারা ইনভেস্ট করে, আজকে কিনবো, তারা মনে করে যে, এমনও আমরা দেখছি এক সময় যে ইউনিভার্সিটির বেতনের টাকা দিয়েছে বাপে, এটা দিয়ে শেয়ার কিনছে, 3 দিন পরে বিক্রি করে তারপরে আবার ইউনিভার্সিটিটা দিয়ে দেবে। তো এটা তো চিংড়ি মাছের বাজার না শেয়ার বাজার। এখন শেয়ার বাজার একটা জায়গায় নামবে, তারপরে দেখবেন আবার যখন মানুষের আস্থা ফিরবে আবার দেখবেন উঠবে। সেটা আমাদের দেশের শেয়ার বাজারে আপনার কয়টা কোম্পানি আছে যে আপনি ভালো শেয়ার আছে, ওটা তো আপনার সাথে একমত হইলাম যে এইটাই, তাহলে কেন গভর্নমেন্ট এই কোম্পানিগুলি কেন আটকায় না? এবং ট্রাস্টের অনেক অভাব আছে। আজকে ব্যাংকের শেয়ারও কিন্তু যেখানে 10 টাকা ফেস ভ্যালু, সেই সব শেয়ারও কিন্তু 60 টাকা হয়ে গেছে। এই যে জিনিসগুলো হয়েছে, এটার পিছনে রিজন তো অবশ্যই আছে।
হ্যাঁ, জি, সিদ্দিকুর রহমান, মানুষের অনাস্থা। হাজী আজমল হোসেন, আমরা আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পরে এসে আবার আলোচনা করব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। সিদ্দিকুর রহমান, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে শিল্প বান্ধব কিনা, ব্যবসা বান্ধব কতটা, বাজেট কি প্রস্তাবনা আছে। আপনি বলছেন যে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, কিন্তু কি প্রতিফলন আছে এই বাজেটে? অনেক কিছুই আছে। আপনি দেখেন কর্মসংস্থান কই, বিনিয়োগ কই? অভ্যন্তরীণ খাত থেকে 1,37,000 কোটি টাকা নেওয়া হচ্ছে, তাহলে আপনারা যারা বেসরকারি ক্ষেত্রে উদ্যোক্তা, তারা টাকা পাবেন যদি কোথায়? ট্যাক্সের নেটটা বাড়াতে পারে, তাহলে আভ্যন্তরীণ খাতের এই কিন্তু আপনার লোন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এখন সেইখানে সরকারকে একটাই জিনিস করতে হবে, যে ট্যাক্সের নেটটা বাড়াতেই হবে, ভ্যাট ঠিকমতো আদায় করতে হবে, ভ্যাটটা যাতে সরকারের কোষাগারে যায় সেটা নিশ্চয়তা দিতে হবে। এই জিনিসগুলো করতে পারলে সরকারের তো আপনার মূল উদ্দেশ্যই হলো সাধারণ জনগণ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেরকম একটা বাজেট। কিন্তু রাজস্ব আদায়ের উপর চাপ দিলে মানুষের উপর সেই চাপটি এসে পড়বে। রাজস্ব আদায়ের উপরে চাপ তো দিচ্ছে না, আমরা তো চাপ দিতে বলছি না। আমরা যেটা বলছি সেটা হলো আপনার নেটটা বাড়াতে, যারা দিচ্ছে তাদের উপরে চাপ না বাড়িয়ে আপনি আওতাটা বাড়ান। সারা বাংলাদেশে 18 কোটি লোক, কয় লাখ লোক ট্যাক্স দেয়, তাহলে আপনি কেন এখানে বাড়াতে পারছেন না? কোনো মানুষ তো একেবারে আমরা যখন উপজেলা লেভেলে যাই, থানা লেভেলে যাই, তখনও তো দেখি তাদের ওখানে গাড়ি টাড়ি নিয়ে মানুষজন চলতেছে, বিল্ডিং আছে, সব আছে। তাহলে এগুলোর মধ্যে কি ট্যাক্স দিতে পারে না? তারা দিতে পারে, কিন্তু আদায় করার ইচ্ছাটা থাকতে হবে। এবং সেটাই সরকারের মূল চ্যালেঞ্জ হইল এনবিআর এর নেটটা বাড়িয়ে যাতে আভ্যন্তরীণভাবে আমি আভ্যন্তরীণ সম্পদটা আহরণ করতে পারি। আভ্যন্তরীণভাবে যদি করা যায় তাহলে আমার কোনো জায়গায় কোনো চাপ পড়বে না, সেই জায়গাটার মধ্যে যাচ্ছে না। এবং এখানে বিভিন্ন নৈতিকতার অভাব আছে, জি, আমাদের ব্যবসায়ীদের মধ্যেও আছে, আবার ওদের মধ্যেও আছে। সিদ্দিক ভাই, আমরা যদি দ্রব্যমূল্যের কথা বলছিলেন, যে নিয়ন্ত্রণের কথা, কিভাবে মানুষ ভালো থাকবে সে চেষ্টা করা হয়েছে, আসলে কি দ্রব্যমূল্যের যে বিষয়ে যেটা পদক্ষেপ নেওয়া আছে তার প্রতিফলন কি বাংলাদেশের বাজার ব্যবস্থায় আছে কিনা? আপনার কি মনে হয়? বাজার ব্যবস্থা অবশ্যই বাস্তবতা তো উল্টো, আনতে হবে, আস্তে আস্তে আনতে হবে। এটা তো রাতারাতি তো আপনি 10-এর থেকে নিয়ে 6, 6.5 চলে আসতে পারবেন না, ধাপে ধাপে আনতে সেটা আবার হবে। কবে আনবেন? টানা 16 বছর তো সেটা চলছে। না, 16 বছরের বিষয়। 16 বছর আপনারা তো কত বছর শান্তি দিল, 6-এর মধ্যে থাকলাম আমরা বহু বছর, দাম তো কমেনি কোনো। বহু বছর আমরা যে জিনিসপত্রের কোনো দাম ছিল না, খালি হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়তো, হঠাৎ করে কাঁচামরিচের দাম বাড়তো, এটা নিয়েই আমরা নাড়াচাড়া করতাম। ইনফ্লেশন তো কখনো 6-এর উপরে উঠে নাই, বহু বছর, তো মানুষ বহু বছর। গত এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরের থেকে, কোভিডের সময় কিন্তু আমরা ভালো ছিলাম, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরের থেকে কিন্তু যখন তেলের দাম বাড়লো তখন থেকে কিন্তু আমরা প্রবলেমে পড়তে থাকলাম। শুধু আমরা না, এই সাউথ ইস্ট এশিয়ার প্রতিটা দেশে কিন্তু প্রবলেমে আছে। আপনি প্রতিটা জায়গায় দেখেন। উনি বলছেন শ্রীলঙ্কা কেমনে ইনফ্লেশন কমে আনলো। শ্রীলঙ্কা অল্প মানুষ, 2 কোটি মানুষ, আর আমার এই এতটুকু একটা 56,000 বর্গ মাইলের মধ্যে আমার লোক হইল 18 কোটি। 18 কোটি। আমরা যে খেয়ে পরে এখনো শান্তিতে আছি, আইন শৃঙ্খলা যে ঠিক আছে, এটাই তো সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। এই জায়গাটার মধ্যেই তো কেউ যাইতে চায় না, যে আপনার জায়গা এতটুক, তার মধ্যে এত লোক, তারপরে আমরা খেয়ে পরে ভালো আছি। কোথাও দেখি না যে লোকজন না খেয়ে আছে, আবার তাদেরকে আপনার এই যে ফ্যামিলি যারা অসুবিধা আছে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, ওএমএস এর মাধ্যমে দেওয়া হচ্ছে। কোনভাবে সরকার সহায়তা করার চেষ্টা করছে? মানুষ ভালো থাকবে দেখেই তো আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়েছে। তো মানুষ তো ভালো আছেই, মানুষ ভালো না থাকলে পরে তো আইন শৃঙ্খলার অবনতি হতো। ক্রেডিটেরও কিছু না। আজকে যদি দেশে মানুষ ভালো না থাকতো, যখন মানুষের পেটে খিদা থাকে, যদি মানুষের অত্যাচারিত হয়, তখন মানুষের আইন শৃঙ্খলা ঠিক থাকে না। আপনি দেখেন বাংলাদেশে আইন শৃঙ্খলা, আমরা এই 14-15 লক্ষ রোহিঙ্গা থাকার পরেও আমরা কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা অনেক ভালো অবস্থায় আছে। তার কারণ কি? মানুষ শান্তিতে আছে, কেউ ঝামেলায় যাইতে চায় না। ঠিক আছে, আমি খায়া পরে ভালো আছি, আমার কি দরকার? তো আমি মনে করি যে সরকার যে রাস্তায় চলছে ঠিকই আছে। 2-একটা জায়গায় যদি একটু কঠিন সিদ্ধান্ত নিতে পারে, 2-একটা জায়গায় আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কিছু কিছু জায়গার মধ্যে সিদ্ধান্ত
নিচ্ছে এবং এইসব উদাহরণগুলো যদি সৃষ্টি করা যায় তখন কিন্তু এই অন্যায় অত্যাচারগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে দেশটা তখন সামনে সিদ্দিক ভাই আলোচনা শেষ করতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করবো। মোহাম্মদ ফজলুল হক, সিদ্দিক ভাই যেটি সর্বশেষ বললেন যে মানুষ খেয়ে পরে ভালো আছে, কতটা ভালো আছে, কারা ভালো আছে? ওইটা তো সিদ্দিক ভাই বলল। আমি আপনি যে জন্য আজকে ডাকছেন আমি এর উপরে একটু কথা বলি যে দেখেন বা একজন না, এই যে শিল্প উদ্যোক্তা হিসেবে আপনার কি ব্যাংক- মনে হয় যে গত কয়েক বছরে আসলে আমাদের বিনিয়োগ কেমন, আমরা কত কর্মসংস্থান তৈরি করতে পারছি, না, বিনিয়োগ- বেসরকারি খাতে উদ্যোক্তারা এগিয়ে আসছে কিনা? না, যখন মানে বিনিয়োগ কিন্তু ভালোই আসতেছিল, কিন্তু যদি আপনি যদি এখন বলেন গত 1 বছর বা 2 বছরে কি বিনিয়োগ হয়েছে, আমি আমার সেক্টরে বলতে পারবো না কোথাও কোনো ইনভেস্টমেন্ট হয়েছে লাস্ট 2 ইয়ার্সে। তার কারণ আছে, আপনার বহির্বিশ্বে আপনার ডিমান্ড নাই। আপনার যেই সেক্টর, সেই সেক্টর হলো রপ্তানি সেক্টরের সাথে জড়িত, যেহেতু বহির্বিশ্বে ডিমান্ড নাই সেই জন্য আপনি বাড়াইতে পারতেছেন না। আবার আজকে যদি বহির্বিশ্বে ডিমান্ড থাকতো, যিনি আপনি যদি প্রাইস ভালো পাইতেন, অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করতেন। না, আপনার এটা তো সরকারের কিছু এবং করার নেই। সামনেও কিন্তু নতুন ইন্ডাস্ট্রি করা কঠিন হয়ে যাইব, কারণ ডলারের কোথায়? এই আপনি এই যে দেখেন প্রাইসে ফ্রেশের মোস্তফা একের পর এক ইন্ডাস্ট্রি করে যাচ্ছে, করছে। তার 2টা ইকোনমিক জোন বানাইছে, তো তারা করতেছে না? তবে নিত্য করতেছে, পণ্যের সিটি ব্যবসা গ্রুপ যারা করেন করতেছে, তাদের নিত্যপণ্য ব্যবসা ভালো। বা আমাদের লোকাল যেগুলো লাগে সেগুলো তো প্রায় ইন্ডাস্ট্রি করতেছে, সব জায়গায় করতেছে। যারা তো কোথায় করতেছে না? আমরা- ফার্মাসিউটিক্যালস আমাদের দেশে অনেক ফার্মাসিউটিক্যালস হচ্ছে। এখন আপনি যদি বলেন রপ্তানি খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে না, সেটা আমি আপনার সাথে একমত, কারণ রপ্তানি খাতটা নির্ভর করে বহির্বিশ্বের উপরে। বহির্বিশ্বে তাদের ইকোনমিক কন্ডিশন ভালো না, যার জন্য আমাদের রপ্তানিটা আমরা ওই রকম প্রাইসও পাই না, লাভ হয় না, যার জন্য আমরা ইনভেস্টমেন্ট করতেছি না। এইটা এটা একটা গেল রিস্কি ব্যবসা। এইটা গেল। আরেকটা ধরেন কথা হলো আমাদের ব্যাংক সেক্টরে। এখন ব্যাংক সেক্টরে ব্যাংকগুলা আমরা কিন্তু মালপত্র দিচ্ছি, অ্যাকসেপ্টেন্স দিচ্ছে না। দিনের পর দিন আমরা আমরা আমাদেরকে মাল দিয়ে দিচ্ছি। এই কথাটা কিন্তু একটা- ফজলু ভাই, এই কথাটা যদি আপনি এই আমরা- সেক্টরের লোক হয়ে আজকে না, বলেন না, না, আজকে তাইলে ঠিক কিন্তু- না। আজকে এটা কিন্তু হ্যাঁ, এটা- এটা গত যখন ডলারের দামটা বাড়তে শুরু হয়েছিল, হওয়ার পরে কিছুদিন কয়েক মাস কিন্তু এরকম একটা অবস্থা চলছে। এখন কিন্তু অ্যাকসেপ্টেন্স দেয়, আমরা তো করি ব্যবসা। না ভাই, আমরা তো আপনার- দেখতেছি। আপনার মতো দেয়, দুই কিন্তু একজন আলাদা। ওয়ান টাইমে কি ডলারগুলি ভাই, দেয়? একটা মিনিট। কেন আজকে দিবে না? আমি ডলার ইনকাম করি, আমি ডলার পেমেন্ট করি, আমারটা তো না দেওয়ার কোনো পেমেন্ট তো কারণ নাই। ডলারই করে, আমরা তো ডলারই পাই যারা আমরা প্যাকেজিং এ আছি, হ্যাঁ। তো অন টাইমে পাই আমরা। কেন পাবেন না? ভাই শোনেন, দিবে অফ স্ক্রিনে হনে আমার ভাই, দেখে না তো না না আপনাকে। না, আপনার সেই আগের ব্যবসার প্যাটার্নটা তো নাই, ওটা তো চিন্তা করতে হবে। আগের ব্যবসার প্যাটার্ন ছিল আপনাকে যে আমরা 7 আলোচনা দিনের মধ্যে শেষ পেমেন্ট করতে আছে, চাচ্ছি যে আমরা তারপরে না না বাবলুদের একটা কাছে মিনিট একটা মিনিট একটা মিনিট, না, 7 একটা দিনের কথা। মধ্যে রাখেন, 7 দিনের মধ্যে পেমেন্ট আসতো, তারপরে হইলো 3 মাসের ডেফার্ট, তারপরে হইলো 6 মাসের ডেফার্ট, এখন 180 দিনেও ঠিক আমরা আজকে ব্যবসা কিন্তু- করতেছি। আজকে কিন্তু আমরা তাহলে সেন্ট্রাল সেখানে আপনি ব্যাংকে- সেন্ট্রাল সেখানে ব্যাংকে আপনার কিন্তু পেমেন্টটা তো আসতেছে না। আমার বিটিএম তখন আপনাকে তো অনেক এটা লোকই দেরি গভর্নরের হবে। সাথে আজকে মিটিং করছে এই ব্যাপারটা নিয়ে, যে বছরের পর বছর আমাদের অ্যাকসেপ্টেন্স আমাদের পেমেন্ট দেয় না। ব্যাংকে এলসিটা একদম তারা ইজি টয়লেট পেপারের মতো, অ্যাকসেপ্টেন্সটা দিলে তাদের ঘাম ঝরে যায়, আর যখন নাকি আমাদের পেমেন্ট দিবে তখন মনে হয় রক্তক্ষরণ। কেন ব্যাংকগুলো আমাদেরকে এই কষ্টটা দিবে? কেন? যদি যদি পার্টি ভালো না থাকে তাহলে এলসি করবে কেন? এলসিরা কিন্তু দাঁড় তাড় করে দিচ্ছে। এত কষ্ট এখন আমাদের আমাদের মিলিয়ন মিলিয়ন ডলার আমাদের ব্যাংকে আমরা পেমেন্ট পাচ্ছি না, তাহলে আমরা পেমেন্টে কি আমরা Payment ব্যাংকে কি পাচ্ছেন না মানে কার কাছ থেকে পাচ্ছেন না? ব্যাংকে থেকে দিচ্ছে না? ব্যাংক দিচ্ছে না মানে আপনার পেমেন্ট আসার পরে ব্যাংক দিচ্ছে না? না, ব্যাংক কি করতেছে সেটা তো আমি আরে আমার ভাই, আমার আপনি তো রপ্তানি maturity করছেন, date দিছি। তারপরে তো পেমেন্টটা আপনার ওইটা বায়ার না। দিল কিনা আমি বলতেছি সেটা আপনি দেখবেন না? আমরা যে সুতা বিক্রি করি, হ্যাঁ, আমরা সুতা বিক্রি করি তো আপনি 120 সুতা বিক্রি days। করেন মনে করেন আমার আপনাকে কাছে, 120 দিনের জন্য আমার কাছে বিক্রি করেন, দিলাম। তাহলে আমার যদি সুতা বিক্রি করেন তারপরে আমি অ্যাকসেপ্টেন্স দেওয়ার পরে ব্যাংক পেমেন্ট দিবে না? দিচ্ছে না বছরের না, পর বছর। এটা হইতেই পারে না। ভাই আপনি তো আজকে না, এগুলো না, নিয়ে সিলিবে আমাদের দিচ্ছে না, একদম right। এটা আজকে Acceptance ব্যাংকের পাওয়ার এটা পরও গভর্নরের এটা লগে হলো আপনার যে যার কাছে বিক্রি করছেন হ্যাঁ, সে ইচ্ছাকৃত অ্যাকসেপ্টেন্স দিতেছে অথবা দেরি করতেছে অথবা ব্যাংকে বলতেছে একটু আটকায় রাখেন। হইলো এই যে গেল একটা স্তর। একটা গ্যাপ আছে। একটা গ্যাপ আছে। তারপরেরটা এই acceptance অবস্থাটা দিলো। হয়েছিল কয়েক মাস আগে, একটু না, খারাপ না, অবস্থায় হয়েছিল। না, এটা ছিল না ভাই, এখনো এটা- 7-8 মাস আগে ছিল। এটা প্রতিনিয়ত আমরা সাত-আট ভোগ এটা করতেছি। সরকারের আমরা আলোচনা শেষ করতে চাই, সরকারের বাবলু ভাই সাথে আলোচনা আমি শেষ সেটা করবো হলো আমরা। আমাদের অবস্থায় নিজেদের বিষয়। আমাদের ব্যাংকগুলোর অবস্থা দেখা যে এখন আর কেউ ওই অনেস্টি বজায় রাখে না। আমরা আলোচনাটা কেউই শেষ কোনো করতে আইন চাই। কানুনের ফজলুল হক ভাই ভিত্তিতে আপনাকে না, ব্যাংক অসংখ্য ভালো ধন্যবাদ। আছে, খারাপও আছে, হাজী আজমল এটা হোসেন কোনো বাবলু, বিষয় না।
আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে নিত্যপণ্যের দামে আমরা সর্বশেষ থাকি, যে দাম নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনার কি মনে হয় যে সেটি আসলে, যেটি বা সিদ্দিক ভাই বলছেন যে এটি আগে কম ছিল, সম্প্রতি কয়েকটা বছর হলো একটি ঊর্ধ্বগতি, কিন্তু আমরা তো দেখে আসছি যে ধারাবাহিকভাবেই নিত্যপণ্যের বাজারে একটা অস্থিরতা ছিলই। অ্যাকচুয়ালি দ্বিতীয় রাউন্ডের সিদ্দিক ভাই যে কথাগুলি বললেন, বুঝছেন, মনে হয়েছিল যে আজকে সম্পূর্ণ সময় এই একই ধারাবাহিকতায় থাকবে, কিন্তু তৃতীয় ট্রামে এসে যে ইউটার্নটা নিলেন, বুঝছেন, এইটা আমি হতাশ, যে সব খেয়ে পরে সব আমরা ভালো আছি। আরেকটা জিনিস বললো, ঝামেলা জড়াইতে চায় না, এই কথাটা সত্য বলছে সিদ্দিক ভাই। এই যে সাধারণ জনগণ ঝামেলা জড়াইতে চায় না, এটা তো আপনি আর কাই না জানলে আপনি ভালো করে জানেন, যে আজকে যদি আমি রাস্তায় নামি, কালকে আমি, আমার পেটে যদি ভাত থাকে আমি রাস্তায় নামবো কেন? সিদ্দিক ভাই, রাস্তায় আজকে যদি আমি আন্দোলনের জন্য, আমি কালকে আমি বাসায় থাকতে পারবো না। না, পরশু হয় জামায়াত ইসলামী হতে হবে, সিদ্দিক ভাই, হয় জামায়াত ইসলামী হতে হবে, নাহলে বিএনপি হতে হবে, শিবিরের লোক হতে হবে, জঙ্গিবাদ হতে হবে। আমি বলে দিলাম, যা এই যে মানুষের একটা আতঙ্ক, ভয়, এই কারণে একমাত্র মানুষ এখন আর রাস্তায় নামে না। আর আপনি বলেন খায় পরে ভালো আছে, সিদ্দিক ভাই, এটা কতজন যদি এই পার্সেন্টেজটা বলতেন আজকে এই অন স্ক্রিনে, তাহলে আমি খুব খুশি হইতাম। আমি মনে করি যারা দরিদ্র সীমার নিচে আছে তাদের অসুবিধা আছে, বাকি লোক একমাত্র তারাই ভালো আছে, যারা দরিদ্র সীমার নিচে আছে তারা হাত পেতে খেতে পারে। রাস্তায় দাঁড়াইলে গাড়ির সামনে আইসা আপনি 20 টাকা 10 টাকা বের করে দেন। আমাদের মতো মধ্যবিত্তরা খুব একটা ভালো নাই, চাপে আছে। চাপে না, শুধু চাপে না সিদ্দিক ভাই, চাপে না, ভালো নাই, এক কথা। বিশেষ করে যারা বেসরকারি চাকরিজীবী তাদের জন্য রাইট, একদম রাইট। না না, বেসরকারি চাকরিজীবীরা ভালো আছে। কেমনে ভালো? কিভাবে ভালো আছে? কে বলছে ভালো আছে? আমি প্রতি বছর আমরা সিদ্দিক ভাই, আপনার সাথে আমি, শুনুন, সিদ্দিক ভাই, অফ স্ক্রিনে আমি একটু আপনার কাছে এটা ডেফিনেশনটা একটু আমার জানতে হবে, যে কেমন ভালো, কি ভালো, এটা আমরা আলোচনা শেষ করতে চাই। হাজী আজমল হোসেন বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং মোহাম্মদ ফজলুল হক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।